প্রতি রাতেই ধর্ষণের শিকার হয়েছি। তবুও সন্তানদের মুখের দিকে চেয়ে নীরবে সব সহ্য করে গিয়েছি। একটা টু শব্দ পর্যন্ত করিনি কখনো। বিনিময় পরিবারের কারো কাছ থেকে সহানুভূতি থাক দূরের কথা, অত্যাচার, নিপীড়ন, শোষণের শিকার হয়েছি। কারোই কখনো মন জয় করতে পারেনি। কেবলই তারা আমাকে নর্দমার কীট ছাড়া কিছুই ভাবত না। ভেবেছিলাম স্বামী সেবা আর শ্বশুর বাড়ির মায়ার মাঝেই আমার স্বর্গ। কিন্তু সেই স্বর্গ যে ধীরে ধীরে নরক হয়ে উঠবে তা কখনোই কল্পনা করতে পারিনি। বিয়ের পর আমি যখন শ্বশুর বাড়িতে পা রাখি তখন আমার স্বপ্ন ছিল খুব সাধারণ। এক মুঠো ভালোবাসা, একটুখানি মায়া। কিন্তু কে জানত আমার ভাগ্যের পরিহাস এতটা নির্মম হবে। স্বামীর আদর, ভালোবাসাই প্রতিটি নারীর কাছে সুখের সম্পদ হয়ে থাকে। অথচ আমার স্বামী তুচ্ছ অজুহাতে আমার ভুল খুঁজত, কারণে অকারণে সবার সামনে গায়ে হাত তুলত। তাছাড়া বাইরে কারোর সাথে ঝামেলা হলেও বাড়ি ফিরে সে আমার শরীরের উপর দিয়ে সব ক্ষোভ ছাড়ত। গায়ে হাত তোলা ছিল তার নিত্যদিনের কাজ। আমি চিৎকার করলে সে আরো বেশি মারত। আর আমার শাশুড়ি, তিনি যেন অপেক্ষায় থাকতেন কখন তার ছেলে বাড়ি ফিরবে। ছেলের বাড়িতে ঢোকার আগেই তিনি আমার নামে মিথ্যে অভিযোগের পাহাড় সাজিয়ে রাখতেন। বিয়ের আগে আমার পরিবার গুণাক্ষরও টের পায়নি ছেলে যে নেশা করে। আমার পরিবার সেই খবর জানতে পেল আমার বিয়ের পর। প্রায় প্রতিদিনই নেশা করে বাড়ি ফিরে বিশ্রী ভাষায় গালিগালাজ আর নেশার ঘোরে যখন আমাকে মারধর করত, পাশের ঘর থেকে আমার শাশুড়ি হাসির শব্দ আমি স্পষ্ট শুনতে পেতাম। ছেলের ওই নিষ্ঠুরতা তার কাছে ছিল যেন পরম আনন্দের। বাড়ির অন্য কেউ ভুল করলেও তার দায় যেন ছিল আমার। আর সেই ভুলগুলো গিয়ে ঠেকত আমার শরীরের উপর নির্লজ্জ নিষ্ঠুর প্রহারের মাধ্যমে। আমার সাথে চলা ওই পৈশাচিক নিষ্ঠুরতা দেখলে আমার শ্রদ্ধেয় শাশুড়ি মা পরম তৃপ্তি পেতেন। তবুও নিজের ছেলের করা অন্যায় অবিচারের বিরুদ্ধে শাসন করার পরিবর্তে আরো উস্কে দিতেন। নারীর সম্মানের জন্য এ সমাজ কত কিছু করেছে, অথচ আমার সম্মান আমার পরিবারের কাছে ছিল অতি নগণ্য। আমাকে যখন খুব মারত তখন আমি কাঁদতাম, পায়ে ধরতাম আর বলতাম, দয়া করে ছেড়ে দাও, ভুল হলে ক্ষমা করো। তবু আর বেরো না। কিন্তু আমার কান্না তাকে আরো উত্তেজিত করত। তার ভেতরের পুরুষত্ব আরো জেগে উঠত। অত্যাচারের শেষে জোর করে শারীরিক সম্পর্কের দাপটে আমাকে এক গভীর ঘৃণায় ঠেলে দিত। মিথিলা একটা দীর্ঘ শ্বাস নিয়ে আবার শুরু করলো। আমার শ্বশুর বাড়ির পরিবেশটা ছিল বিষাক্ত। আমার শাশুড়ি, যিনি নিজেও একজন নারী, যিনি আমার স্বামীর অত্যাচারের নীরব দর্শকই ছিলেন না, তিনি ছিলেন উস্কানি দাতাও। ছেলে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরপরই আমার সাথে করত সার্বক্ষণিক খ্যাচ খ্যাচ। সাথে আমার আদরের ননদি গিয়েও যুক্ত হতো তার মায়ের সাথে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমার সন্তান। মা হিসেবে আমি চাইনি আমার সন্তান এসব দেখুক।
কিন্তু আমার অবর্তমানে তারা তাকেও ছাড় দেয়নি, কিন্তু আমার অবর্তমানে তারা ওকেও ছাড় দেয়নি এই বিষাক্ত পারিবারিক রাজনৈতিক পরিস্থিতি থেকে। ছোট বাচ্চারা কি বার বোঝে, বড়দের কাছ থেকে যা শুনি তাই শিখে। আমার 5 বছরের বাচ্চা ছেলে মিহুলকে শিখিয়েছিল আমি খারাপ। ছোট বাচ্চাটাও দাদির শেখানো বুলি আউড়ে আমাকে ঘৃণা করতে শিখল। আমার ভুল ধরতো সেও, ফলে আমার সন্তানও আমাকে অবজ্ঞা করতে শুরু করলো। পুরো পরিবারের কাছে তুচ্ছ তাচ্ছিল্য আর ব্যঙ্গ বিদ্রুপে আমার অস্তিত্ব ছিল বিপর্যস্ত। এভাবে কাটলো অনেকগুলো বছর। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ধুকে ধুকে বাঁচছিলাম শুধু সন্তানদের মুখের দিকে তাকিয়ে। আমি ভেবেছিলাম আমার এই ত্যাগ একদিন তাদের হৃদয় গলিয়ে দেবে, কিন্তু মানুষ যখন পশুর পর্যায়ে নামে তখন তাদের হৃদয়ের নির্মলতা খোঁজ করা নিতান্তই বৃথা। আমি তখন 3য়বারের মতো 8 মাসের গর্ভবতী। হঠাৎ একদিন এক প্রচণ্ড ঝড়ের রাতে আমার স্বামী 2য় বিয়ে করে তার 2য় স্ত্রীকে ঘরে নিয়ে এলো। আমার স্বামীকে ও তার নববধূকে একসাথে দেখে যেন শ্বশুরবাড়ির মানুষগুলোর চোখে মুখে উল্লাস ছড়িয়ে পড়ল। আমাকে কেউ মানুষ বলে মনেই করল না, আমার দিকে একবার তাকিয়েও দেখল না কেউ। যেন আমি বাড়ির আসবাবপত্রের চেয়েও গুরুত্বহীন। আমার স্বামীকে কেবল একটা প্রশ্নই করলাম, কেমন করে পারলে এমন কাজ করতে? আমার স্বামী আমার কথার প্রতি উত্তরে বলল, আমি পুরুষ মানুষ, আমার দৈহিক চাহিদা আছে, তুই কি পারিস আমার সেই চাহিদা মেটাতে? আমার শাশুড়ি ছট করে উত্তর দিলেন, আমার ছেলে তো কোনো অন্যায় করেনি বাপু, তুমি সব মেনে থাকতে পারলে থাকো, নয়তো তোমার জন্য দরজা খোলা আছে। সেদিন আমি প্রথমবার বুঝলাম এই বাড়িতে আমার কোনো স্থান নেই। এই মানুষরা আসলে আমার আপন বলতে কেউ নয়। ঠিক সেই মুহূর্তে আমার ভেতরটা অদ্ভুতভাবে স্থির হয়ে গেল। কোনো কান্না এলো না, কোনো হাহাকার জাগলো না, কেবল অদ্ভুত এক শীতলতা অনুভব করলাম। চিৎকার করার ইচ্ছেও হলো না। আমি ধীর পায়ে আমার ঘরে গেলাম। কোনো গয়না, কোনো দামি পোশাক কিচ্ছু নিলাম না। পরনের শাড়িটা পরেই 2 হাতে 2 সন্তানকে নিয়ে আমি বেরিয়ে এলাম। পেছনের দরজায় যখন খিল পড়ল, মনে হলো যেন এক বড় পাথর আমার বুক থেকে নেমে গেল। বৃষ্টির অন্ধকারে আমি হাঁটতে শুরু করলাম। গন্তব্য জানতাম না, শুধু জানতাম ফিরতে পারবো না আর। আমি বুঝে গেলাম নিয়তি আমার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। সেদিন ছিল আমার পুনর্জন্ম। একজন পেটে আর 3 জনের খাওয়ার মুখ দেখে সেই বৃষ্টি ভেজা রাতে নিজের বাবার বাড়িতেও ঠাঁই হয়নি। বুঝলাম নারীরা হলো কচুরি পানার মতো, তাদের নিজস্ব বলে কিছু নেই। একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে শক্ত করলাম। ভেঙে পড়লে চলবে না। মনে মনে সিদ্ধান্ত নিলাম রাস্তায় ভিক্ষা করব, মানুষের বাড়িতে কাজ করব, কিন্তু মিথ্যে ভালোবাসার কাছে আর মাথা নত করব না। আজ আমি দাঁড়িয়ে আছি স্বাবলম্বী এক নারী হিসেবে। রাতের সেই বিভীষিকাময় প্রহর শেষে যখন ভোরের আলো আমার জানালা দিয়ে উকি দিত, আমি তখন আমার ঘুমন্ত শিশুদের মুখের দিকে
তাকিয়ে প্রশান্তির শ্বাস নিতাম। ধীরে ধীরে আমার সন্তানরাও আমার কষ্ট, আমার মর্মটা বুঝল। সমাজের কটাক্ষ বাক্য, অন্ধকারের স্মৃতি ও নির্ঘুম রাত পেরিয়ে নিরলস কঠোর পরিশ্রমের বিনিময়ে আজ আমার এই এনজিওতে আমার মতো শত শত নারী নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়েছে। এটা আমার জন্য পরম পাওয়া। তাই আপনাদের বলছি, অত্যাচার সহ্য করার মানে সংসার করা নয়। যে ঘরে আপনার সম্মান নেই, যে মানুষ আপনার গায়ের রক্ত নিয়ে খেলা করে, সেখানে থেকে বেরিয়ে আসাটাই অপরাধ নয়। এটা একটা লড়াই, একটা নতুন ভোরের লড়াই। নিজের দিকে তাকান, কারণ আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন, তবে এই পৃথিবী আপনাকে কেবল পিষেই মারবে। রাস্তার ধুলো, মানুষের বাড়ির ঝিগিরি, অনাহার, সব কিছুর মধ্য দিয়ে আমি লড়েছি। আজ আমি সেই এনজিওর প্রধান, যে এনজিও আপনাদের মতো শত শত নারীকে আশ্রয় দিচ্ছে। আমার সন্তানরাও এখন আমার সাথে আছে। তারা এখন জানে তাদের মা কাপুরুষ ছিল না, ছিল এক যোদ্ধা। বন্ধুরা, মনে রাখবেন, সংসার মানে আপোষ নয়। যে সংসার আপনার আত্মসম্মান কেড়ে নেয়, যে মানুষ আপনার শরীরকে পণ্যের মতো ব্যবহার করে, সেই সংসার কখনো স্বর্গ হতে পারে না। নিজের অস্তিত্বের মর্যাদা বোঝাই হলো লড়াইয়ের প্রথম ধাপ। আমি পেরেছি, আপনারাও পারবেন। মিথিলা যখন কথা শেষ করলো, পুরো কক্ষে 3 পতন নীরবতা। তারপর শুরু হলো হাততালির শব্দ। সেই শব্দ কোনো সমবেদনা ছিল না, ছিল সম্মানের ঝংকার। মিথিলা জানালা দিয়ে আকাশের দিকে তাকালো, যে আকাশটা আজ তার কাছে অনেক বেশি নীল, অনেক বেশি মুক্ত। সে জানত অতীত হয়তো মুছে যাবে না, কিন্তু তার ভবিষ্যৎ এখন পুরোপুরি তার নিজের হাতে। সে আর কারো উপর নির্ভরশীল নয়। সে এখন নিজেই নিজের গল্প লেখার কারিগর। আলোর সংগ্রাম আমার উপন্যাসের সংক্ষিপ্ত রূপ হিসেবে আপনাদের সামনে পেশ করেছি। যদি কাহিনীটি আপনাদের ভালো লাগে, তাহলে পুরো গল্পটি আপনাদের পাঠ করে শোনানো হবে। কাহিনীটি আমার নিজের লেখা। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি আরও অনুপ্রেরণা পাবো, আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের উপহার দেব। আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।